মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয়। বিরোধী দলকে দমন করে দমন পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। পিআর পদ্ধতির কোনো ভিত্তি নেই, তাই বিএনপি এর সমর্থন করে না। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে এই মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জামায়াত সহ বিভিন্ন দলের আজকের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আলোচনা ছাড়া রাজপথে অহেতুক কর্মসূচি গণতন্ত্রের জন্য অশুভ। অধিকাংশ জনগণ পিআর চায়। আপনি গণভোটে পিআরের পক্ষে মতামত গ্রহণ করুন। আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি, অধিকাংশ জনগণ যদি পিআরের পক্ষে ভোট দেয়, আপনাদেরকেও মানতে হবে। নির্বাচন ডিসেম্বরে নাকি জুনে, এ নিয়ে দোলাচল থাকলেও লন্ডন বৈঠকে অনেকটা অবসান হয়েছে সেই বিতর্কের। এখন শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন হবে প্রচলিত নাকি পিআর পদ্ধতিতে, এ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। সাধারণ ভোটারদের অনেকেরই প্রশ্ন, এই পিআর পদ্ধতিটা আসলে কি? এই পদ্ধতিতে নির্বাচন হলে কার লাভ, কার ক্ষতি? চলতি বছরের 28 জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ছাড়াও তুলনামূলক ছোট দলগুলোর নেতারা পিআর পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবি জানান। এদেশের রাজনীতি ও পিআর পদ্ধতি নিয়ে এদেশকে ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি হতে হবে। কারণ এদেশের 80% মানুষ ও ইসলামী আন্দোলন দল পিআর পদ্ধতিতে নির্বাচন মেনে নিলেও এদেশের বিএনপি দল কোনোভাবেই মেনে নিবে না। তার কারণ আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক, চলুন আমরা এবার দেখব যে ইতিমধ্যেই ইসলামী আন্দোলন দল তারা একের পর এক আন্দোলন করে যাচ্ছেন, আর এই বিএনপি দল তারা পিআর পদ্ধতিতে নির্বাচন কেন চায় না। আজকে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয়। বিরোধী দলকে দমন করে দমন পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। আবার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আমরা বলতে চাই, মেজর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, আরেকটি হাসিনার জন্ম হবে, আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলার মানুষ তা হতে দেবে না। প্রিয় রংপুরবাসী, এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অনেকে প্রশ্ন করছেন, আইনি ভিত্তি কিভাবে দেবেন? তোমার বিএনপির দোস্ত বন্ধুরা বলছেন, আগামী নির্বাচনে যারা আসবে, নতুন পার্লামেন্ট হবে, তারাই সংবিধান সংস্কার করে এর আইনি ভিত্তি দেবে। আমরা বলি, চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে ভয় লাগে। ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন, নির্বাচন এই ঐক্যমত্য কমিশনে এই যে সংস্কার, এই যে কমিশন, এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন, যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টায় দেবো, সব মুছে দেবো। দেখছেন না বক্তৃতা করেছে। তাহলে যাওয়ার আগেই যদি মুছে দেন, তো গেলে কে ক্ষমতা যাবে আমরা জানি না, আল্লাহ কার কপালে রাখছে। তো যাইয়ে তো পারেন নাই, যাওয়ার আগেই তো মুছে দেওয়া আরম্ভ করছেন। ফলে আপনাদের কথার উপরে কোনো বিশ্বাস রাখা যায় না। আমাদের 5 দফার মধ্যে এটাই হচ্ছে প্রথম। এই জুলাই সনদকে যা যা সংস্কারে আমরা একমত হয়েছি, এইটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে আপনি একটা কনস্টিটিউশন অর্ডার জারি করুন, তারপরে আপনি গণভোটের ব্যবস্থা করুন, তারপরে আগামী নির্বাচন হবে। আমাদের বন্ধুরা যারা সবসময় একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, বড় ভাই সুলভ ক্ষমতার দাপট দেখায়, ওনারা বলছেন না, এটা আদালতে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া হোক। আমরা বলেছি, এই রাজনৈতিক সংস্কারকে সুপ্রিম কোর্টে নেওয়া যাবে না। কোর্টে গেলেই প্যাচ লাগাবে। শেখ হাসিনা সবকিছু কোর্টে নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করেছে।
পার্লামেন্টের আইন সংসদে গিয়ে কেয়ারটেকার বাতিল করে দিল। সংসদে এই সংস্কারের বৈধতার জন্য পাঠানো যাবে না, এটাকে সংবিধান আদেশ দিয়ে এটাকে গণভোটে নিয়ে আইনি ভিত্তি দিতে হবে। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা, উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই। জুলাই ঘোষণার 25 নম্বর অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে সেখানেই জুলাই সনদগুলো তার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে বোঝা যায় যে এই জুলাই ঘোষণার ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছে, জামাতের সাথে পরামর্শ হয় নাই। এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছিলাম তাই তো হয়েছে। এখন বলতে পারতেছে, সেই জন্য বলে যে না, জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে। আরে বাবা, পরবর্তী সরকার যদি করিবে তো আমাদের 6 মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাজে খাটালেন? এত কমিশন, এত ঐক্যমত, এত মিটিং কেন? তাহলে কিছুই দরকার ছিল না। বোঝা যায় যে একটা দুরভিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে। বিদ্যমান কাঠামো যদি না বদলানো হয়, এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই হাসিনা, সেই ফাঁসিবাদ হয়ে তৈরি হবে। ফাঁসিবাদকে যারা এই 17 বছর টিকিয়ে রেখেছিল 14 দল আর জাতীয় পার্টি, এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো, এরা এই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পেত না, এই নির্বাচনের বৈধতা পেত না। ফলে আওয়ামী লীগ যে অপরাধী, জাতীয় পার্টির 14 দল মেনন ইনুরা একই অপরাধী। আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি, নিষিদ্ধ করতে বলেছি। এই 5 দফা দাবি মানতে হবে। অনেকে বলছেন, ভাই আপনারা তো ঐক্যমত্য কমিশনের মিটিং এ যাচ্ছেন, তা আলোচনা তো শেষ। প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামী চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য হল, আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোন শক্তির কাছে, প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না। আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। এখন একটি দল বাধার সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার, এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন? পরের সরকার আসবে, সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে। এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা। গত 5 আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা পেশ করেছিলেন, আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি, গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল। আমরা এটা সংশোধন করতে বলেছি। তার 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে। এটা গণ আকাঙ্ক্ষা নয়। আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই 84টি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা যে ঐক্যমত পোষণ করেছি, আরো 20টির মধ্যে প্রায় 8টি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন, বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন অর্ডার, সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। আমি প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে নিবেদন করে দিও, আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে, তার অর্থ হলো এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন
এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। এখনই তাই যদি বলতে পারে, তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না, কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দূরভিসন্ধি আছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। সেজন্য কোনো তালবাহানা না করে আমরা ঐক্যমত্য কমিশনকে এবং সরকারকে, যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান, আপনি সকলকে ডাকুন। কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে, এখনো সময় আছে, আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। কেউ কেউ বলছেন না এটা করা যাবে না। অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মতগুলো রয়েছে, আমরা প্রস্তাবে ঐক্যমত্য কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর 2 বার ক্ষমতায় থাকতে পারবে না, জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে। এই সংস্কার যদি এখন না হয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত 2 মাসে আমরা করলাম, তা যদি ইলেকশনের আগে না হয়, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও, কথা বলবো নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।